দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, নারায়ণগঞ্জ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা, সাভারে মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ। রাজশাহীতে পানির শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে ৭৫০-র বেশি গাছ। অর্ধশত বয়সী এসব বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে উৎপাদন, জেলেদের জীবিকায় বিরূপ প্রভাব। দুর্গোৎসবের মহানবমী ষোড়শোপাচারে পূজিত হলেন দশভুজা। মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন ভক্তরা। এবার শুনবেন বিস্তারিত। ভারী বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, জলমগ্ন এলাকার বাসাবাড়িও। জলাবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দারা। ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরীণ লালপুর খুলশা পুকুর পাড় সহ কয়েকটি এলাকার চিত্র একই। স্থানীয়রা বলছেন, বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই অনেকটা জলমগ্ন থাকে এসব এলাকা। কয়েক ঘন্টার টানা বৃষ্টি ভোগান্তি আরও বাড়িয়েছে। অনেকদিন ধরে আমরা কষ্ট করতেছি, এরকম ৫-৬ মাস তো হয়েছে এরকম কষ্ট হইতেছে আমাদের। যাওয়া যায় না, লাস্টের সময় দেখেন ওখানে যে আমার ক্ষতি হচ্ছে, কারণ আমাদের এই পানির কারণে কাস্টমার ওইখান থেকে আসতে পারতেছে না। মঙ্গলবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি নামে সিরাজগঞ্জে। শহরের এসএস রোড, ভাঙামারি, হোসেনপুর সহ বেশ কিছু এলাকার সড়ক ডুবে যায় পানিতে। চলাচলে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সিরাজগঞ্জ শহরে জলবদ্ধতা তৈরি হয়, কারণ ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে অতি নগণ্য। প্রায় মন্দিরেই আজকে পানি ঢুকে গেছে। শুধু সিরাজগঞ্জ নয়, বেলগুচি, উল্লাপাড়া, শাহজাদপুর সমস্ত জায়গায় একই অবস্থা। ৯টায় খুলেছি, এখন পর্যন্ত 12টা বাজে, কোনো কাস্টমার নেই, শহরে জলাবদ্ধতা। এদিকে সাভারের শোভাপুর ও ফুলবাড়িয়ায় জলাবদ্ধতার সমস্যা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা জানান, বৃষ্টি হলেই দুই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, পোহাতে হয় চরম ভোগান্তি। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি। ঘণ্টা দুয়েক পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে দেখা দেয় দীর্ঘ যানজট। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমারোহের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে ৭৬২ গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের ৩০০ আর বন বিভাগের গাছ রয়েছে ৪৬২। পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ। এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে। তো কাজ ছায়া থাকলে একটা ভালো থাকতো, আর কাটে নিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করি, খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো, ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মাথায় রেখে গাছগুলো না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মনে করছেন তারা। ৬০ বছর ৫০ বছরের বেশ মোটা মোটা গাছ, সেই গাছগুলো রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব। কিন্তু কিছু যদি অধিগ্রহণ করতে জায়গা, খুবই অল্প জায়গা অধিগ্রহণ করে সরকার উন্নয়ন করতে পারত। ওয়াসা জানায়, কাজের স্বার্থে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক ও জনপদ বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা নিয়ম মেনে গাছগুলো কাটছেন, আর যে গাছগুলো রেখে কাজ করা সম্ভব সেগুলো রাখা হয়েছে। আমাদের কাজের স্বার্থে আমরা 2টা অধিদপ্তরকে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতে ও যথাযথ অনুমোদনের সাপেক্ষে এই গাছগুলো কর্তন করা হয়। কিছু কিছু গাছ রেখে কাজ করা সম্ভব হয়েছে, সেগুলো আমরা করেছি। সড়ক ও জনপদ বিভাগ বলছে, ২৬ কিলোমিটার রাস্তায় কিছু অংশে সামান্য গাছ কেটে
পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। তবে নগর সংলগ্ন অংশে জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনে গাছগুলো কাটা হচ্ছে। কাজ শেষ হলে ফাঁকা জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান তারা। রাজশাহী শহরের দিকে তারা বলতেছে এখানে আমার সড়কে রাইট অফ ওয়ের জায়গা কম এবং তাদের প্রজেক্টের এমন প্রভিশন যে তাদের জমি অধিগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাদের চাহিদার প্রেক্ষিতে এই অংশটুকু পুরো গাছ আমাকে কাটতে হচ্ছে। গোদাগাড়িতে চীনা সহায়তায় রাজশাহী ওয়াসা পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে। 4062 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে পদ্মা নদী থেকে রাজশাহী শহরে সেই পানি আনার জন্য 26 কিলোমিটার পাইপলাইনের মধ্যে 12 কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। কোনো বড় মাছ নাই, সাগরে বড় মাছ নাই। কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা ছোট মাছ আমরা ধরে ফেলতেছি, এই ছোট ইলিশ ধরে ফেলতেছি, জাটকা ধরে ফেলতেছি। এই জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অনুষ্ঠিত হয়েছে এবং মহানবমীর যে বিহিত পূজা ছিল সেগুলো সম্পন্ন হয়েছে। দেবী আজ বিশেষভাবে পূজিত হয়েছে, কারণ দেবীকে 108টি নীলপদ্ম, একই সঙ্গে 108টি বেলপাতা দিয়ে দেবীর যজ্ঞ সম্পন্ন হয়েছে। একই সাথে কোনো কোনো মন্দিরে আজকে বিশেষ বলির দানের প্রথা ছিল, সেটি মূলত প্রতীকী বলি, হয়তো কোনো সবজি নয়তো কোনো ফল। এই বলির মধ্য দিয়ে মনে হয় জাগতিক যে অসুরতা আছে সেই অসুরতার নিধন হবে বলেই এই বলিদান করা হয়। অপরদিকে আজ দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার আগ থেকেই মন্দিরে মন্দিরে ভিড় দেখা গিয়েছে এবং মনে করা হয় আজকে যে নবমী পূজাটা, এই নবমী পূজার মধ্য দিয়ে দেবীর যে অনুসারী রয়েছে, ভক্তবৃন্দ রয়েছে, তারা সম্পদশালী হবে। যারা দর্শনার্থী রয়েছে একটু কথা বলবো যে পূজা কেমন কেটেছে এবার। এখন ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, আজ নবমী চলছে। আশা করছি আমাদের খুব ভালো কেটেছে পূজা এবং আমাদের কোনো কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে আমরা কোনো ঝামেলাহীনভাবে আমরা পূজাটা কাটাতে পেরেছি। আশা করি কালকে দশমী শুভ মঙ্গলযাত্রার মাধ্যমে মাকে আমরা সুন্দরভাবে বিদায় দিতে পারবো। আশা করছি সুন্দরভাবে কেটেছে পূজা। এবার দেবীর কাছে কি আশীর্বাদ চেয়ে রাখলেন? দেবীর কাছে আশীর্বাদ চেয়ে রাখলাম যে আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, এই আশাবাদ ব্যক্ত করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বৃষ্টি এবং মনে করা হয়, আপনাকে বলেছি নবমী তিথির যে বিহিত পূজা রয়েছে, এই পূজা পদ্ধতির ফলে এই ধরাধাম সম্পদশালী হবে এবং সেই সম্পদশালী হওয়ার আশীর্বাদটি তারা গ্রহণ করেছে। আগামীকাল দশমীর মধ্য দিয়ে জানেন এবারকার শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি।